আমার দ্বিতীয় বিয়ের ১ মাস পূর্ণ হলো। কোনো সামাজিক অনুষ্ঠান হয়নি। বিয়ে মানে রেজিস্ট্রি ম্যারেজ। যাকে বিয়ে করেছি সে অবশ্য নামি-দামি কোনো মানুষ নয়, একজন সাধারণ মানুষ। ছোট্ট একটা বইয়ের দোকান ওর। আমি নিজে অবশ্য সরকারি চাকুরে। পুলিশ ডিপার্টমেন্টের এসআই পদে জয়েন করেছি মাত্র ৭ মাস আগে। প্রথম বিয়েটা আমার টেকেনি। আমি নিজেই আর টিকিয়ে রাখতে চাইনি, তাই একদিন ঘর ছেড়ে বেরিয়ে এসেছিলাম। বাইরের লোকের কাছে রটিয়ে দেওয়া হয়েছিল আমার স্বভাব চরিত্র ভালো নয়, আমি নাকি চরিত্রহীন, তাই বাড়ি ছেড়ে চলে গিয়েছি। আমি মনে করি অপমানের থেকে আত্মসম্মান অনেক বড়। যেদিন বাড়ি থেকে বেরিয়ে এলাম সেদিন একটু দরকারে একটা জায়গায় গিয়েছিলাম। সন্ধেয় বাড়ি ফিরতেই শাশুড়ি আমাকে বললেন, বাপের বাড়ি যাবার নাম করে কোথা থেকে ঢলাঢলি করে এলে? একটু অবাক হয়ে জিজ্ঞেস করেছিলাম, কী সব বাজে কথা বলছেন? ঠিকই বলেছি। অমূল্য নিজে চোখে দেখেছে কলেজ মোড়ের একটা গলি থেকে একটি ছেলের সাথে ফষ্টিনষ্টি করে তুমি বেরিয়ে আসছো। বাড়ি ফেরার তো দরকার ছিল না, ওর সাথেই রাত কাটিয়ে দিতে পারতে। বলে রাখা ভালো, এই অমূল্য আসলে আমার নন্দাই, আমার একমাত্র ননদের পতিদেব। তো আমি বললাম, দেখেছি ঠিকই, আবির আমার ভালো বন্ধু। তাছাড়া স্কুলে আমরা একসঙ্গে পড়তাম, ওর থেকে দুটো বই নেওয়ার জন্য গিয়েছিলাম। এরকম বাজে কথা বলবেন না। থাক, অনেক হয়েছে, বাহানা দেখিয়ে আর কাজ নেই। ও সব আমার জানা আছে। পরপুরুষের সাথে ফুর্তি করে ঘরে আর ফিরলে কেন? বেশ্যাগিরি করতে হলে ঘর থেকে বেরিয়ে গিয়ে করো। এসব আমার বাড়ি থেকে চলবে না। দুশ্চরিত্র একটা মেয়ে। রাগ সামলাতে না পেরে বললাম, মুখ সামলে কথা বলবেন। অনেক দিন ধরে সহ্য করছি, আর করব না। তা সহ্য করছো কেন? আমার ছেলের জীবনটা নষ্ট করে তো দিয়েছো, এবার বিদেয় হও দেখিনি। শাশুড়ির এমন কথায় মুখ বুজে মেনে নিতে না পেরে জবাবটা দিয়েছিলাম সেদিনই। এত খারাপ কথা কেউ বলতে পারে বলে আমার ধারণা ছিল না। অপমান আর সহ্য করতে পারিনি। তারপর সিদ্ধান্তটা নিয়ে নেই, ওই বাড়িতে থাকলে একদিন শেষ হয়েই যেতাম। আমার স্বামী ছিল পুলিশ, কনস্টেবল পদে কর্মরত। বিয়েটা আমার দেখাশোনা করে হয়েছিল। আমাদের এক আত্মীয় আমার বিয়ের সম্বন্ধটা নিয়ে এসেছিলেন। উনি আমার বাবাকে বললেন, সরকারি চাকরি করা একটা ভালো ছেলে আছে, মেয়ের বিয়ে দেবে? বাবা শুনে বলেছিল, মেয়ে তো এখন পড়াশুনো করছে। ওই আত্মীয় হেসে বলেছিল, রাখো তো তোমার পড়াশুনো, বিয়ে তো দিতেই হবে। একটা সরকারি চাকরি করা ছেলে পাবে তো? তোমার তো সেরকম অবস্থাও ভালো নয়, একটা কানাকড়ি কিছুই নেবে না। আমি তখন এমএসসি পড়ছি। কি জানি আমার বাবা তখন কি বুঝলো জানি না, আমার বিয়ে দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে দিলেন। আমি রাজি ছিলাম না। পড়াশোনা কমপ্লিট হলো না, তার মধ্যেই বিয়ে। বাবা মা সবাই মিলে বুঝিয়ে দিল, সরকারি চাকরি করা ছেলে। এই বাজারে একটা সরকারি ছেলে পাওয়া মুশকিল। মধ্যবিত্ত ঘরের বাবা মায়েরা ভাবেন মেয়ের বিয়ে দেওয়া মানেই একটা নিশ্চিন্ত জীবনযাপন। কিন্তু কতটা নিশ্চিন্ত জীবনযাপন সেটা উপলব্ধি করলাম বিয়ের পর। সরকারি চাকরি করা ছেলে, এটাই অনেক বড় ব্যাপার। তাই চাকরিটাই সব। তার শিক্ষাগত যোগ্যতা না দেখলেও চলে। একজন কোনো রকমের মাধ্যমিক পাশ করা ছেলের সাথে গণিতে এমএসসি পাশ করা একটি মেয়ের বিয়ে হয়ে গেল, মানে বিয়েটা দিয়ে দেওয়া হলো। আমার জীবনে সব থেকে বড় একটা খারাপ লাগার জায়গা এটাই। বিয়ের পর বুঝলাম, যোগ্যতা বিচার হয় সরকারি চাকরির দ্বারা। আমি যেহেতু কোনো চাকরি করি না, তাই আমি অযোগ্য। শিক্ষাগত যোগ্যতাটা কোনো যোগ্যতাই নয় তাদের কাছে। স্বামী মানুষটি যেহেতু সরকারি চাকরি করে, তাই তার পদানত হয়েই থাকতে হবে। বিয়ের 2 মাস পর একদিন বলেই ফেলল, এমএসসি করে কি করছো? চাকরি পেয়েছো একটা? মাধ্যমিক পাস হতে পারি, কিন্তু সরকারি চাকরি করি, দম থাকলে চাকরি পেয়ে দেখাও। নিজের ওপর ভীষণ রাগ হতে লাগলো। সত্যি তো, এমএসসি পাশ করে এরকম একটা ছেলেকে বিয়ে করলাম। অবশ্য বিয়ের আগে সবাই মেয়েদের পড়াশোনা জানতে চায়, ছেলেদের পড়াশোনাটা কি আর জানতে চায়? সরকারি চাকরি মানে সে মহাপুরুষ, তাই আর না জানলেও চলে। নিজেকে হেরে যেতে দেখতে লাগলাম। বিয়ের পর আমি যেন আর আমার মধ্যে নেই। না আছে আমার পড়াশোনার জগৎ, না আছে স্বামীর সঙ্গ সুখ। উনি বিয়ে করে দায় সেরেছেন মাত্র, কারণ ওনার ছুটি নেই। মাসে 1 দিন বা 2 দিনের জন্য বাড়িতে আসেন রেস্ট নিতে। তাছাড়া বাড়িতে মা একা থাকেন, বাড়িতে একটা লোকের প্রয়োজন, তাই বিয়েটা করেছে। এক দম বন্ধ করা জীবন আমার। স্বামীকে কিছু বলতে গেলেই বলতেন,
জেনে শুনে বিয়ে করেছো, তোমার বাহানা শোনার জন্য আমি তোমাকে বিয়ে করে নিয়ে আসিনি। আমাদের মতোই চলতে হবে। তবুও মেনে নিয়ে চলছিলাম। এরপর যা ঘটলো সেটা মেনে নেওয়া কঠিন হয়ে পড়ল। বিয়ের পর থেকেই দেখতাম বাড়িতে একজন মানুষের যখন তখন আগমন হতে লাগলো। উনি আসলে আমার নন্দাই, অর্থাৎ অমূল্যবাবু। শাশুড়ি মায়ের বড় আদরের জামাই। নানা অছিলায় আমার ঘরে এসে ঢুকে পড়তেন। স্বভাবটা হলো গায়ে হাত দিয়ে কথা বলা, যেটা আমার পছন্দ না। একদিন এমন টাইমে এলেন, শাশুড়ি মা কি একটা দরকারে বাইরে গেছেন, ঠিক সেই সময় হাজির। আমাকে একা পেয়েই শুরু করলেন টানা হাঁচড়া। রাগে থাকতে না পেরে গালে চড় কষিয়ে দিয়েছিলাম। শাশুড়ি মাকে বলতে শাশুড়ি মা বললেন, তুমি অমূল্যর নামে এসব কথা মুখে আনলে কি করে? ও তোমাকে নিজের বোনের মতো দেখে। ছি, তুমি নিজেই একটা চরিত্রহীন। ও আর এ বাড়িতে আসতে পারবে? নিজের মতো করে সবাইকে ভেবে নাও, তাই না? কথাটা শুনে আমি অবাক হয়ে গিয়েছিলাম। সব দোষ হয় বাড়ির বউয়ের, জামাই হয় ধোয়া তুলসী পাতা। শাশুড়ি আবার এই খবর ছেলের কানে পৌঁছে দিলেন। তারপর থেকে শুরু হলো খারাপ ব্যবহার। কথায় কথায় আমাকে শুনতে হতো আমি দুশ্চরিত্রা। বাবা মায়ের উপর ভীষণ রাগ হতে লাগলো। মেয়ের নিশ্চিন্ত নিরাপদ জীবন খুঁজে দিতে বিয়ে দিয়ে দিলেন। বুঝলাম মেয়েরা কোথাও নিরাপদ নয়। ঘরের চার দেওয়ালটাও তাদের জন্য সুরক্ষিত নয়। সেখানেই থাকে হিংস্র দানবরা। একদিন বাড়িতে ভীষণ অশান্তি হয়। একদিকে আমি আর একদিকে বাড়ির সবাই। রাগে বাপের বাড়ি চলে যায় কদিনের জন্য। মাকে গিয়ে সব কথা বলি। মা বলে ওরম একটু একটু হয়েই থাকে, মানিয়ে নিয়ে চলতে হয়। এখানে বেশি দিন থাকলে লোকে খারাপ ভাববে, তাই তুই ফিরে যা। বুঝলাম মেয়েদের বিয়ের পর বাপের বাড়িটা তাদের আর আস্তানা নয়। বাপের বাড়ি থেকে ফিরলাম। বাপের বাড়ি থেকে যেদিন ফিরছিলাম আমার স্কুল লাইফের বন্ধু আবিরের সাথে সেদিনই দেখা হয়। আবিরকে সব কথা বলি সেদিন। আবির বলে, তুই চাকরির জন্য পড়াশোনা শুরু কর, আমি তোর পাশে আছি। তারপর থেকে লুকিয়ে পড়াশোনা শুরু করি এবং ঠিক করি বাপের বাড়ির সাথে আর কোনো যোগাযোগই রাখবো না। বইপত্র বা টুকটাক কিছু দরকার পড়লেই বাপের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়ে যেতাম। ইতিমধ্যে আমাকে আবিরের সাথে দেখে ফেলেই অমূল্যবাবু। বাড়িতে এসে শাশুড়ি মাকে সে সব কথা জানিয়ে দেয়। তারপর থেকে অশান্তির চরমে ওঠে আরও। অবশেষে বাড়ি ছেড়ে বেরিয়ে আসি। তবে আমার জীবনে আবির দেবদূত হয়ে আসে। একজন ভালো বন্ধুর যে কতটা প্রয়োজন সেটা উপলব্ধি করি সেদিন রাতে। আবিরকে ফোন করে যখন বলি, আবির আমি বাড়ি ছেড়ে চলে এসেছি, কিছু একটা ব্যবস্থা করে দে, তা না হলে আমি শেষ হয়ে যাব। আমি নতুন করে বাঁচতে চাই। আবির বলেছিল, সে না হয় ব্যবস্থা করে দিচ্ছি, তোর বাপের বাড়িতে ফিরে যেতে পারিস তুই। যতদিন না নিজে প্রতিষ্ঠিত হচ্ছি ততদিন আমি কোথাও যাব না। বাপের বাড়ির সাথে আমি কোনো যোগাযোগ রাখতে চাই না। অবশেষে আবির ব্যবস্থা করে দেয় ওর পিসির বাড়িতে। পিসি বাড়িতে একাই থাকে। পিসির একটি মাত্র ছেলে, সে বিয়ে করে বাইরে থাকে। আবির পিসিকে বলতেই পিসিও এক কথায় রাজি হয়ে যায়। ভাবিনি পিসি এতটা ভালো মানুষ হবেন। পিসির যেহেতু মেয়ে নেই, ওই পিসি বলেন, আমার নিজের মেয়ে নেই, আমিও আজ থেকে একটা মেয়ে পেলাম। তারপর পিসির বাড়ি থেকেই ডিভোর্স ফাইল করি। আমাকে সব দিক থেকেই পিসি সহযোগিতা করেন। অবশেষে ডিভোর্স হয়ে যায়। চাকরির জন্য পড়াশোনা তো করছিলামই, শেষমেশ আমিও চাকরি পাই। পিসি এখন আমার মায়ের থেকেও বেশি। আমি কখন যে পিসির নিজের মেয়ে হয়ে গেছি বুঝতেই পারিনি। আমার ভালো মন্দ সব পিসির হাতে ছেড়ে দিয়েছি। পিসি যখন আমাকে বিয়ের কথা বলেছিল, আমি পিসিকে বলেছিলাম, ওটা তোমার দায়িত্ব, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করবে। বছর দুয়েক আগে একজনের সাথে পরিচয় হয়। ছেলেটি পিসির শ্বশুরবাড়ির দিক থেকে দুঃসম্পর্কের এক আত্মীয়। ওর নাম সৌজন্য। আমাকে দেখে ওর ভালো লেগে যায়। আমারও খারাপ লাগেনি ওকে। পিসিকে সে কথা আমি জানাই। পিসি বলে, সৌজন্য খুব ভালো ছেলে, বাংলায় এমএ, চাকরি পায়নি, তবে বইয়ের দোকান করেছে। তোর পছন্দ থাকলে আমার অমত নেই। তবে আবিরও বলেছিল সৌজন্য ভালো ছেলে। পরে আস্তে আস্তে জেনেছিলাম সৌজন্য একজন ভালো মানুষ। জীবনে চলার পথে আমাকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে সৌজন্য। সৌজন্য সরকারি চাকরি পায়নি, তাতে কি? একজন শিক্ষিত ভালো মানুষ হিসেবে সৌজন্য জীবনসঙ্গী হবার সব দিক থেকে উপযুক্ত। সরকারি চাকরি করা ছেলে মানে সে যে ভালো মানুষ হবে এমনটা নয়। তবে কয়েকজন ভালো মানুষকে না পেলে আমার জীবনটা অন্ধকারেই হারিয়ে যেত। আজ ওরাই আমার জীবন পথে আলোর দিশারি।